I had enough. Those last 7-8 months, I had enough. আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব। আওয়ামী লীগকে ক্যান্টনমেন্ট থেকে পুনর্বাসনের চেষ্টা চলছে। আওয়ামী লীগের সংশোধিত একটি পক্ষের রাজনৈতিক পুনর্বাসনে রাজি হতে সেনানিবাস থেকে চাপ দেয়া হচ্ছে। যারা আমাকে স্বৈরাচার বলেন, গণহত্যা বলেন, আজকে আমার জিজ্ঞাসা, আজকে যে বাংলাদেশের যে অবস্থা চলছে, এই যে পুলিশ হত্যা, আওয়ামী লীগের প্রায় 400 মতো নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, হাত কেটে, পা কেটে, গলা কেটে হত্যা করা, ছাত্র, যুবক, মহিলা কেউ তো ছাড়া পাচ্ছে না। সুখবর দিয়ে আপনাদের শুরু করি। আপনাদের নেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমান্তের কাছাকাছি পৌঁছে গেছেন। প্রধান উপদেষ্টা হবেন হযরত ওমরের মতন শাসক। তিনি হযরত ওমর হতে পারেন না। আওয়ামী লীগের পুনর্বাসন মানাও, প্রধান উপদেষ্টা হন আর যে উপদেষ্টা হন, কাউকে কোনো টাইম নাই। সেনাবাহিনীকে এরকম কিছু বলেছে যে শেখ হাসিনাকে তারা কমিটেড, যে শেখ হাসিনাকে ফেরত যেভাবে দিয়েছে, পাঠিয়েছে, সেভাবে তারা আবার ফেরত আনবে বাংলাদেশে 6 মাস পরে বা পলিটিক্যাল স্টেবিলিটির পরে। সেনাবাহিনীর বক্তব্যটা কি ছিল? দর্শক, ওয়াকারুজ্জামান যদি এবার খেপে তাহলে কেউই বাঁচবে না। শিক্ষার্থীদের একদম করুণ অবস্থা, কঠিন হুঙ্কার দিলে ওয়াকারুজ্জামান নিজেই এবং সেনাবাহিনীর প্রধান যে এরকম একটি বক্তব্য দিবেন যা সেটা ভাবার মতো না। কোনো জাতি, জনতা, শিক্ষার্থী কাউকে ভয় পায় না। তিনি এইরকম একটি ডিরেক্ট হুমকি যাকে বলে এরকম কথা। দর্শক, আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, না দেখলে আপনারা কিছুই বুঝবেন না। সরাসরি পুরো ভিডিওটি দেখতে হবে। তবে এবার হাসনাতের বিরুদ্ধে কঠিন হুঙ্কার জানালেন সেনাপ্রধান এবং ওয়াকারুজ্জামান এইরকম একটি পদক্ষেপ গ্রহণ করলেন যেটাতে কিন্তু তারা খুবই বাটে পড়ে যাবে। এবার দর্শক, কথা বলার পর আপনার বলবেন সময় আমি কোনোভাবে নষ্ট করতে চাই না, সরাসরি আমরা ভিডিওতে চলে যাব। তাই আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা মূল্যবান মন্তব্য লিখে আপনার ভিডিওটি দেখতে থাকুন। চলুন ভিডিওটি দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি মহান রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি আমাকে এই দায়িত্ব দিয়েছেন। এটা একটা গুরু দায়িত্ব এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন এই গুরু দায়িত্ব সুন্দরভাবে আমি পালন করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিও আমার কৃতজ্ঞতা। উনি আমাকে এই দায়িত্ব অর্পণ করেছেন। অতীতে ওনার সাথে আমি পিএসওএফডি হিসাবে 3 বছরেরও বেশি সময় আমি চাকরি করেছি। ওনার সাথে আমার যে চাকরির অভিজ্ঞতা সেটা অত্যন্ত ভালো। যখনই আমি কোনো সিদ্ধান্তের জন্য ওনার কাছে গিয়েছি উনি অত্যন্ত প্রম্পট, খুব দ্রুত সেই সমস্ত সিদ্ধান্ত দিয়েছেন এবং আমার কাজ করতে খুবই সুবিধা হয়েছে। আমি ওনার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি আবার আমাকে সুযোগ দিয়েছেন ওনার অধীনে কাজ করার জন্য। বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা। উনি আমাদের একটা স্বাধীন সার্বভৌম দেশ দিয়েছেন এবং যেই দেশে আজকে আমি, সেই স্বাধীন দেশের আমি আজকে সেনাপ্রধান। সমস্ত শহীদদের প্রতি আমার কৃতজ্ঞতা, সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি আমার কৃতজ্ঞতা। তারা তাদের সোনালী দিনগুলো আমাদের জন্য উৎসর্গ করেছেন এবং আজকে আমরা এই স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। আমার সমস্ত অফিসার, যারা কমান্ডিং অফিসার, যারা আমাকে বিভিন্নভাবে বড় করেছেন, আমাকে শিক্ষিত করেছেন, আমাকে আজকে আমি যেই পর্যায়ে এসেছি সেটার জন্য বিভিন্নভাবে শিক্ষা দিয়েছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার সমস্ত সিনিয়র যারা আমাকে নার্চার করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং মূলত যে কারণে আমি মনে করলাম আপনাদের সাথে আমি কথা বলি সেটা হচ্ছে যে আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা। আপনারা অতীতে সেনাবাহিনীর সম্বন্ধে বিভিন্ন যে সমস্ত রিপোর্ট করেছেন অত্যন্ত দায়িত্বপূর্ণভাবে করেছেন। কোনোদিন আপনারা আমাদের বিব্রত করেননি। আপনারা জানেন সেনাবাহিনীর কিছু কিছু ইনফরমেশন আছে যেগুলো সংবেদনশীল এবং ওই দিকটা বিবেচনা করে আপনারা সব সময় বিভিন্ন রিপোর্ট করেছেন। আপনার কাছে এই জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং আমি আশা করব যে পরবর্তী সময়েও আপনারা এই দায়িত্বের সাথে এই সমস্ত রিপোর্টিংগুলো করবেন এবং আমি কথা দিচ্ছি যে কখনো, অতীতেও কখনো হয়নি এবং ভবিষ্যতে হবে না, আমরা যে সমস্ত ইনফরমেশন আপনাদের দিব সবগুলো
বস্তুনিষ্ঠ, এবং আপনাদের সাথে যে আমাদের সুসম্পর্ক ইনশাল্লাহ বজায় থাকবে। কখনো কোনো জিনিস নিয়ে যদি কোনো সন্দেহ দেখা দেয় বা কোনো ইনফরমেশন আপনাদের প্রয়োজন হয়, আমাদের আইএসপিআর আছে, আমরা আইএসপিআর এর মাধ্যমে ইনফরমেশনগুলো দিই। আপনারা যদি আলাদা আলাদাভাবে ইনফরমেশন নেন তাহলে একটা সমস্যা থেকে যায় যে এক একভাবে হয়তো ইনফরমেশন আপনারা পান। এটা ব্যক্তি বিশেষের পার্সপেক্টিভের একটা ভিন্নতা থাকতে পারে, তখন এটা আপনাদের কনফিউজ করবে। এই জন্য আমরা সবসময় আমাদের আইএসপিআর আছে, আইএসপিআর এর মাধ্যমে আমরা ইনফরমেশনগুলো দেই, সো দ্যাট ইনফরমেশনগুলো যেন সঠিক হয় এবং বিভিন্ন ধরনের ডিফারেন্ট ইনফরমেশন যেন আপনাদের কাছে না যায়। সেনা প্রধান হিসাবে আমার প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা, বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা। সেই কাজটাই ইনশাল্লাহ আমি করে যাব। সেনাবাহিনী ইনএড টু সিভিল পাওয়ারে তার দায়িত্ব পালন করে। যদি সরকার আমাদের সেই দায়িত্ব দেয়, ওই দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করব। দুর্যোগ মোকাবেলায় যখন সরকার আমাদের নিয়োগ দিবে, ইনশাল্লাহ আমরা সেই সমস্ত দায়িত্ব ভালোভাবে পালন করব। দেশ গঠনে আমাদের নিয়োগ দিলে সেটাও করব। বিশ্ব শান্তির জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা ইউএন মিশনে আমরা ডিপ্লয় হই, বিভিন্ন ইউএন অপারেশনগুলো আমরা করি, শান্তি রক্ষার জন্য, বিশ্ব শান্তির জন্য আমরা কাজ করে যাই। সেগুলিও ইনশাল্লাহ জারি থাকবে। এবং আমি আমার প্রাক্তন সমস্ত সেনাপ্রধানদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনারা আজকে ওনাদের শ্রম দিয়ে, ওনাদের মেধা দিয়ে আজকে যে অবস্থায় সেনাবাহিনীকে রেখেছেন, আমি সেই অবস্থা থেকে সেনাবাহিনীকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। ওনারা অনেক পরিশ্রম করেছেন এবং সেনাবাহিনীকে একটা অত্যন্ত সুন্দর জায়গায় আমি পেয়েছি আমার এর আগে সেনাপ্রধানের কাছ থেকে। ইনশাল্লাহ আমি ভবিষ্যতে সেনাবাহিনীকে এগিয়ে নিয়ে যাওয়ার আমার সর্বাত্মক চেষ্টা আমি জারি রাখব এবং দেশ এবং জনগণের প্রয়োজনে যখন প্রয়োজন হবে আমরা সর্বদা নিয়োজিত থাকব এবং জাতির পাশে থাকব ইনশাআল্লাহ। তো এই হচ্ছে দেশ জাতির কাছে এবং আপনাদের কাছে আমার অঙ্গীকার। মোটামুটি এই কয়েকটা কথাই আমার ছিল। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কিছু জানতে চান, আমার সাথে কোনো কিছু শেয়ার করতে চান, ইউ মোস্ট ওয়েলকাম। জি, আমার অতীতে সেনাপ্রধানরা যারা কাজ করেছেন অত্যন্ত ভালোভাবে কাজ করেছেন। তারপরেও শৃঙ্খলা একটা ইস্যু থেকেই যায়। সেনাবাহিনীকে সবসময় সুশৃঙ্খল রাখতে আমি কাজ করে যাব। ট্রেনিং আমরা সবসময় করছি, এই ট্রেনিংটা যেন জারি থাকে সেই দিকটা আমি দেখব। আমরা ইউএন মিশনে চ্যালেঞ্জিং দায়িত্ব পালন করছি। আমাদের অফিসার্স, সৈনিকরা সবসময় ওখানে কাজ করে যাচ্ছে। এইটাও একটা চ্যালেঞ্জ এবং এটাকে সামনে নিয়ে যাওয়া এবং এটা জারি রাখা, সেই কাজগুলো আমি করব। এবং এগুলো মোটামুটি আমি চ্যালেঞ্জ হিসাবে আমি এভাবে দেখছি না, বাট এই কাজগুলো ইনশাল্লাহ করব। দেশ জাতি গঠনে যখনই কোনো কাজে আমাদের নিয়োগ দেওয়া হবে সেই কাজগুলো আমরা করব। এটার প্রধান কারণ হচ্ছে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানানো। অতীতে অনেক সেনাপ্রধান এভাবে কথা বলেননি, গত 2 সেনাপ্রধান হয়তো কথা বলেছেন, বাট আমি মনে করলাম যে আপনারা আমাদের এতভাবে সাহায্য করেছেন, আপনারা এই সংবেদনশীল সংবাদ প্রচারে এত দায়িত্বর পরিচয় দিয়েছেন। আমি যদি আপনাদের সাথে কথা না বলি সেটা মোটেই সমীচীন হবে না। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য বেসিক্যালি, এবং পরবর্তীতেও যেন আপনারা আমাদেরকে এইভাবে সাহায্য সহযোগিতা করেন, সেই জন্য আমি মনে করেছি যে এটা আমার জন্য অত্যন্ত জরুরি যে আমি আপনাদের সাথে কথা বলি। প্রথমত হচ্ছে যে আমরা এঙ্গেজড সমস্ত দেশগুলোর সাথে। মায়ানমারের সাথে আমরা এঙ্গেজড। আমাদের ওখানে ডিএ আছে, প্রতিনিয়ত ডিএদের সাথে তাদের সরকারের যোগাযোগ আছে এবং আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। আমি এই মুহূর্তে মনে করি না যে তারা নিজেরাই নিজেদের দেশে অলরেডি একটা সিভিল ওয়ারের মতো নিয়োজিত আছে। সিভিল ওয়ারে তারা কোনো ধরনের অ্যাগ্রেসিভ কোনো কিছু করবে আমি বেসিক্যালি আমি মনে করি না। তারপরেও আমাদের সেনাবাহিনী সব সময় এই প্রস্তুত আছে
নেভি আছে, নেভি তার পেট্রোলিং বাড়িয়েছে, সেখানে তারা ফ্রিগেট পাঠিয়ে সবসময় পেট্রোলিং করছে। বর্ডার গার্ডও প্রস্তুত আছে, যারা সেন্ট মার্টিনসে ডিপ্লয় থাকে সবসময়, এটা আগেও ছিল। বাট ইন ডুইং সো আমরা কোনো ধরনের প্রভোকেশন আমরা করি না। মায়ানমারের সাথে আমাদের রোহিঙ্গা ইস্যু ছাড়া দেয়ার ইজ নো আদার ইস্যু। আমরা চাই যে তারা এই রোহিঙ্গাদের ফেরত নিয়ে যাক, তাছাড়া তাদের প্রতি আমাদের অন্য কোনো ধরনের বিদ্বেষ বা কোনো ধরনের সমস্যা আমি দেখি না। সো উই আর এঙ্গেজড উইথ দেম। এবং ডিফেন্স ডিপ্লোমেসি একটা জিনিস বলে একটা কথা আছে, যখন দুই ফোর্সেস একে অপরের সাথে কমিউনিকেট করে, সেই ফোর্সের পক্ষে হঠাৎ করে যুদ্ধ শুরু করা ভেরি ডিফিকাল্ট, এটা হয় না, ঠিক আছে? এই জন্য ডিফেন্স ডিপ্লোমেসিও ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা তাদের সাথে এঙ্গেজড আছি, সবসময় কথা বলছি, এবং শান্তিপূর্ণ উপায়ে আমাদের এই রোহিঙ্গা ইস্যুটা আমরা সমাধানের আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা কখনো হতাশ নই। আমি মনে করি যে একদিন না একদিন ইনশাআল্লাহ এই সমস্যার সমাধান হবে। আমরা সবসময় তাদের সাথে এঙ্গেজ থাকব। তো সবাইকে ধন্যবাদ। আপনারা যে এসেছেন আমাদের এখানে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই ইনফরমেশন, এই ইস্যুটা কভার করার জন্য কষ্ট করে এসেছেন, সারাদিন ছিলেন। আমি জানি না, আপনাদের হয়তো লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে, একটু পরে আমরা একসাথে স্ন্যাক্স খাবো। বাট আপনাদের প্রতি আবার কৃতজ্ঞতা, এই যে আপনারা এসেছেন এখানে, এসে আমার এই প্রোগ্রামটা কভার করছেন, আবার আপনাদের প্রতি কৃতজ্ঞতা। তো আমরা ইনশাআল্লাহ একসাথে কাজ করে যাব। আবার আমি আপনাদের কনফার্ম করছি যে আমরা আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদই দিব, কখনো উইল নেভার ব্লাফ ইউ, দ্যাটস ফর শিওর। এবং সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ আপনারা আমাদের কাছ থেকে পাবেন। কিছু কিছু সংবাদ যেগুলো সংবেদনশীল, আমি অনুরোধ করব সেগুলো দায়িত্বের সাথে আপনারা যদি প্রচার করেন, কারণ এখানে সেনাবাহিনীর সকল সদস্যদের মনোবলের একটা ব্যাপার আছে। এমন কিছু আপনারা প্রচার করবেন না, প্রচার না করার জন্য আমি অনুরোধ করব, যেটা মনোবলের উপরে একটা বিরূপ। 15 আগস্টের পরে আমরা পারতাম না। খুনের জাতি হিসেবে পরিচিত ছিল এই দেশ, ভিক্ষার জাতি হিসেবে পরিচিত ছিল, প্রাকৃতিক দুর্যোগের দেশ হিসেবে পরিচিত ছিল। আমি সেখান থেকে বাংলাদেশকে উন্নত করে উন্নয়নের রোল মডেল হিসেবে সারা বিশ্বে বাংলাদেশের সম্মান নিয়ে এসেছিলাম। যারা আমাকে স্বৈরাচার বলেন, গণহত্যা বলেন, আজকে আমার জিজ্ঞাসা, আজকে যে বাংলাদেশের যে অবস্থা চলছে, এই যে পুলিশ হত্যা, আওয়ামী লীগের প্রায় 400 মতো নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, হাত কেটে, পা কেটে, গলা কেটে হত্যা করা, ছাত্র, যুবক, মহিলা কেউ তো ছাড়া পাচ্ছে না। ছেলেকে পায় না বলে মাকে গ্রেপ্তার করা, মাকে গাছের সাথে বেঁধে অপমান করা, জায়নামাজের উপরে কুপিয়ে মারা অথবা আগুন দিয়ে পুড়িয়ে ফেলা, এ কি বর্বরতা! তো এরা কারা? এরা কি গণহত্যাকারী না? এরা কি স্বেচ্ছাচারী না? যাকে সব থেকে বেশি সহযোগিতা আমি করেছিলাম। গ্রামীণ ব্যাংকের ম্যানেজারের পদ, 6,000 টাকা বেতনের চাকরি 90 সালে পেয়েছিলেন। আমি 96তে সরকার আসার পরে এই গ্রামীণ ব্যাংকে 400 কোটি টাকা দিয়ে এই গ্রামীণ ব্যাংকটাকে আমি দাঁড় করিয়ে দিই। শুধু তাই না, গ্রামীণ ফোনের ব্যবসাটাও ওই ডক্টর ইনুসকে দিয়েছিলাম। আমার কাছে বারবার ধর্ণা দিয়েছিল, বলেছিল ওখান থেকে যে লাভ হবে সেই লাভের অংশ যাবে গ্রামীণ ব্যাংকে। তা কিন্তু যায়নি, বরং এগুলি বেচেই খেয়েছে, মানি লন্ডারিং করেছে, দুর্নীতি করেছে, এবং তার ক্ষমতার লোভ আজকে বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে এসেছে। একটি মানুষের ক্ষমতার লোভ বাংলাদেশকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিচ্ছে। তার মধ্যে কি এতটুকু মনুষ্যত্ব বোধ নেই, কৃতজ্ঞতা বোধ নেই? যেই তার উপকার করে তার উপরেই, তার মাথায় আঘাতটা করতে হবে। কিন্তু লাখো শহীদের রক্তের বিনিময়ে যে পতাকা পেয়েছি, যে সংবিধান পেয়েছি, যে স্বাধীনতা পেয়েছি, তা ওই কয়েকজন বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেবে এ শক্তি তাদের হয়নি এখনো। এটা তাদের দুর্বলতার প্রকাশ। তারা একটা দালান ভাঙতে পারে, কিন্তু ইতিহাসকে তারা ধ্বংস করতে পারে না। ইতিহাস কিন্তু তার প্রতিশোধ নেয়, এটাও তাদের মনে রাখতে হবে। একবার মুছে ফেলা হয়েছিল 75-এর পর, এরপরে আবার এখন শুরু। যারা এটা করছে তারা তাদের হীনমন্যতার পরিচয় দিচ্ছে। তাদের কাছে বোধহয় বাংলাদেশের স্বাধীনতাটা পছন্দ হয় না, ওই পাকিস্তানিদের মানে অধীনে থাকা
আর তাদের পদলেহন করাটাই তাদের বোধহয় পছন্দ। অথচ কোভিডের সময় যখন অর্থনৈতিক মন্দা বিশ্বব্যাপী, তখনও আমরা ঠিক 1 জানুয়ারি আমাদের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছিলাম সময় মতো। তাদের পড়াশোনা, স্কুলে যাওয়া বন্ধ ছিল, অনলাইনে পড়াশোনা করা বা টেলিভিশনের মাধ্যমে একটা ক্লাসগুলি সেটা তুলে ধরা তাদের কাছে। ঘরে বসে আমার ঘর আমার স্কুল এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে পড়াশোনা যাতে অব্যাহত থাকে সেই ব্যবস্থাই সেনাবাহিনীকে এরকম কিছু বলেছে যে শেখ হাসিনাকে তারা কমিটেড, যে শেখ হাসিনাকে ফেরত যেভাবে দিয়েছে পাঠিয়েছে সেভাবে তারা আবার ফেরত আনবে বাংলাদেশে 6 মাস পরে বা পলিটিক্যাল স্টেবিলিটির পরে। সেনাবাহিনীর বক্তব্যটা কি ছিল আসলে? সেনাবাহিনীর বক্তব্য আমি তো সেখানে আমি মানে আমার ডিরেক্ট স্পিচ সেখানে কোটেশন দেওয়া ছিল, একদম ডিসক্লোজ তো ওখানে করা হয়েছে, একদম ডিরেক্ট স্পিচ আছে যে এখানে যে আমাদের কনভারসেশনটা কি হয়েছে, ও পাশ থেকে কি আসছে, আমাদের পাশ থেকে কি হয়েছে। না সেটা ওই মানে অপর পক্ষ বলতে পারবে। আপনি যে পোস্টে লিখেছেন সেই পোস্টের সত্যতা যাচাই করার জন্য সেক্ষেত্রে আপনার ঠিক কার সাথে কথা হয়েছে সেটা কি আমাদেরকে জানানো যাবে? আপনারা আমি তো ওখানে ক্যান্টনমেন্ট উল্লেখ করেছি, তো আপনারা কথা বলতে পারেন সেখানে। এবং আমরা বলেছি যে এক্ষেত্রে দেখেন 5 আগস্টের পরে আওয়ামী লীগ পুনর্বাসনে আওয়ামী লীগ একটা বারবার আমরা বলছি যে এই দলটা এখনো পর্যন্ত কোনো জায়গায় আপনারা দেখছেন রিগ্রেট ফিল করছে কোথাও, অপরাধের ওই যে একটা গণহত্যা চালাইছে এটা তো অপরাধী স্বীকার করে না। তো আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করতে চাই আওয়ামী লীগের আগে বিচার নিশ্চিত করতে হবে, তাকে দল হিসাবে বিচার নিশ্চিত করতে হবে, অপরাধ স্বীকার করতে হবে, তারপর অন্য কোনো আলোচনা হইতে পারে। এর আগে কোনো ধরনের আলোচনা হইতে পারবে না, ইম্পসিবল, এটা অসম্ভব। আমরা বলেছি যে 5 আগস্টের পরে আওয়ামী লীগের নাম পুনরাবৃত্তি করছি। 5 আগস্ট পরে আওয়ামী লীগের নাম, মার্কা এবং আদর্শ এই তিনটাই হচ্ছে অপ্রাসঙ্গিক। এখন এটাকে যদি মানে বিদেশি ষড়যন্ত্র অথবা দেশীয় কোনো ষড়যন্ত্র বা এজেন্সি থেকে কোনো ধরনের এখানে অপচেষ্টা চালানো হয়, সেক্ষেত্রে আমরা সাধারণ মানুষের কাছে কমিটেড, আমরা ছাত্র নাগরিকের কাছে কমিটেড। আমরা নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, গুম, খুন, হত্যা শিকার যারা গত দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে হয়েছে, রাজনৈতিকভাবে নির্যাতিত যেই ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো হয়েছে, আমরা তাদের কাছে কমিটেড। কোনো এজেন্সি, কোনো বিদেশি কোনো কর্তৃপক্ষ কারো কাছে আমরা কমিটেড না। সীমান্তের কাছাকাছি পৌঁছে গেছেন, কোথায় আছেন আমি জানি, কিন্তু সেটাই বলবো না। বুঝতেই পারছেন সুরক্ষার কারণে সেটা বলা যাবে না। এখন তিনি সময় অপেক্ষা করছেন। আপনারা যে দীর্ঘ সময় পার করেছেন 7 মাস, 7.5 মাস, তার অন্তিম মুহূর্ত এসে উপস্থিত হয়েছে এবং আপনারা নিশ্চিন্ত থাকুন, কয়েকদিনের মধ্যে অবস্থার সম্পূর্ণ পরিবর্তন হবে এবং আপনারা দেখতে পাবেন যে একটা পরিবর্তিত বাংলাদেশ, যেখানে আবার সূর্যোদয় আবার নতুন করে হবে। এখন গতকালকে সেনাপ্রধান একটা মিটিং করেছেন, আজকে আবার একটা মিটিং হচ্ছে। সেই মিটিংয়ে সমস্ত কোর কমান্ডার যারা রয়েছেন জিওসি তাদেরকে ডাকা হয়েছে, বিভিন্ন দপ্তরের লোকেদের ডাকা হয়েছে। এখন এই নিয়ে প্রচুর মিটিং চলছে। গতকাল রাত থেকে বিভিন্ন ক্যান্টনমেন্ট থেকে সমস্ত সেনারা ধীরে ধীরে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। কিছু ঢাকায় পৌঁছেছেন, কিছু মাঝপথে রয়েছেন, কিছু রওনা হচ্ছেন। আশা করা যাচ্ছে আজকে রাত থেকে ফুল দমে অ্যাকশন শুরু হয়ে যাবে এবং সবথেকে বড় যেটা বলার বিষয় সেটা হচ্ছে আজ অথবা কাল যে কোনো দিন সেনাবাহিনী ওয়াকারুজ্জামান জেনারেল তিনি হাতে ক্ষমতা নিয়ে নিচ্ছেন। ইতিমধ্যে সমস্ত এয়ারপোর্টগুলো বিমান বাহিনীর সৈন্যরা
সব দখল নিয়ে নিয়েছে। কোনো বিমান তাদের অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবে না, কিন্তু বিমান নামতে পারবে। যাত্রীরা যারা আসবেন তারা নির্বিঘ্নে যাতে ঢুকতে পারেন তার ব্যবস্থা করা হচ্ছে। এই যে আগামী দুদিন এই যে চলবে, এই আন্দাজটা সারজিৎ, হাসনাত, এই যত ল্যাজবোটা সমন্বয় ছিল না, সব পেয়ে গেছিল। এটুকু খবর পাওয়া গেছে সারজিৎ এবং হাসনাত এই দুজনে তাদের পরিবার সহ পলাতক। গতকাল রাত থেকে পলাতক, তাদের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। তাদের বাড়ির লোকেরা কোথায়, তারা কোথায়? দেশ তো এইটুকু, দেশ ছেড়ে তো বেরোতে পারবে না। যেখানেই লুকিয়ে থাকুক সে ধরা পড়বেই, আর ধরা পড়লে কি হবে তা আপনারা অনুমানই করতে পারছেন। যাই হোক, এরপর সেটা কর্তা, আমি কেন বলছি এগুলো, যে শেখ হাসিনার প্রত্যাবর্তনটা কি করে হবে সেটা বুঝতে গেলে এই পথটা দিয়ে আপনাকে যেতে হবে। তবে আপনি বুঝবেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদে পুনঃস্থাপিত হবেন কি করে। এই সমস্ত প্ল্যানটা কিন্তু চোখে দেওয়া আছে ইউএস এবং ভারতের। সেই প্ল্যান অনুযায়ী কাজকর্ম করছেন আমাদের ওয়াকারুজ্জামান। এবার সেনাবাহিনী হাতে ক্ষমতা নিলে সেনাপ্রধান ক্ষমতা হস্তান্তর করবেন কাকে? না, রাষ্ট্রপতিকে। রাষ্ট্রপতি তখন সরকারিভাবে তার ক্ষমতা বলে এমার্জেন্সি চালু করবেন, জারি করবেন। এমার্জেন্সি জারি করার পর তারপরেতে একটা আইন করে দিয়ে, বিশেষ আইন ক্ষমতা, তার ক্ষমতা বলে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার চেয়ারে বসিয়ে দেবেন। তার আগেও কতগুলো কাজ রয়েছে। এখন এই ক্ষমতা তো অর্পণ হবে। শেখ হাসিনা যেমন আমাদের দেশের মনমোহন সিং, তিনি যখন অসুস্থ হলেন তিনি 6 মাস অফিস যেতে পারেননি। তার একটা বুকে সার্জারি হয়েছিল, অফিস যেতে পারেননি। তিনি কি প্রধানমন্ত্রী থাকেননি? তার আগে যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তার আগে প্রধানমন্ত্রী ছিল আমাদের বাজপেয়ী সাহেব। সেই বাজপেয়ী সাহেব যখন তার নি রিপ্লেসমেন্ট হয়, তিনি 9 মাস অফিস যাননি, তার প্রধানমন্ত্রীতে চলে গেছিল। ভারতবর্ষ 140 কোটি দেশ, সেই দেশের প্রধানমন্ত্রী যদি ছুটি নিতে পারেন, তাহলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ছুটি পাবেন না কেন? তিনি ছুটিতে গিয়েছিলেন, কারণ তিনি তো পদত্যাগ করে যাননি। তিনি এসে আবার ক্ষমতায় বসবেন, ক্ষমতায় বসে তিনি আবার দেশ শাসন করবেন। আমার চিন্তা হচ্ছে এই ইউনূস চাকে নিয়ে। এই ইউনূস চার কি হবে? আপনারা জানেন, বহুদিন আগে থেকেই আমি বলে আসছি যে জ পলায়তি স জীবতি, ইউনূস চা আপনি পালান। কিন্তু আমার কথা ইউনূস চা বুঝতে পারেননি, এবং তিনি যে দরবার করছেন ভারতবর্ষের কাছে যে একবার দেখা করার জন্য, সে টাইম উনি পাবেন না মনে হচ্ছে পাবেন না। কারণ 26 তারিখ, আগামীকাল 26 তারিখ, 26 তারিখে তার তো আজকে 25 তারিখে রাত্রে যাওয়ার কথা। তার আগে সেনাবাহিনী যদি তাকে অ্যারেস্ট করে নেয়, তাহলে পরে তার চীন যাত্রা হলো না, সে জায়গায় তার জেল যাত্রা হবে, এবং জেলের লপসি কিছুদিন খাওয়ার পর তিনি বুঝতে পারবেন যে চিন্ময় প্রভু তার কতটা কষ্ট হয়েছে, তাকে কি অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিল।
এই যে যত আমাদের আওয়ামী লীগের যত কর্মী, যত হিন্দু মাইনরিটি যত লোকজন রয়েছে, তাদেরকে ধরে ধরে সমস্ত মেরে তাদেরকে জেলে পুড়ে দেওয়া হয়েছে। এইবারেতে এরা বুঝতে পারবে যে কত ধানে কত চাল। জেলে ঢোকানো সহজ, কিন্তু জেলে থাকা কিন্তু খুব কঠিন। এখন আমি যখন প্রথম বলতে শুরু করেছিলাম 6 মাস আগে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে মার্চ মাসের মধ্যে ফিরবেন, অতি বড় আওয়ামী লীগ সমর্থকও তখন কিন্তু অবাক হয়েছিলেন যে আপনি এই সময় এটা বলছেন কি করে। আমি তো গণৎকার নই, আমি কোথাও একটা খবর পেয়েছিলাম যে এটা 6 মাসের প্রজেক্ট, 6 মাসের মধ্যেই শেষ হবে। শুধু ট্রাম্প আগেই শেষ হয়ে যেত, ট্রাম্পবাবু মধ্যিখানে ঢুকে পড়াতে একটু যা লেট হয়ে গেল, এর বেশি কিছু হয়নি। তবে মার্চের মধ্যেই প্রধানমন্ত্রী ঢুকে যাবেন, অন্তত তিনি আমার কথাটুকু রাখবেন, এটুকু বিশ্বাস আপনাদের প্রধানমন্ত্রীর ওপরে আমার আছে। আর আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ রইল, আপনারা অতি উৎসাহী হয়ে একেবারেই কোনো সরকারি সম্পত্তিতে হাত দেবেন না, কোনো প্রাইভেট সম্পত্তিতে হাত দেবেন না। এটা হচ্ছে আপনাদের দেশের সম্পদ। ইউনিসের গ্রামীণ ব্যাংক আছে, আপনারা গ্রামীণ ব্যাংকের উপরে চড়াও হলেন, করবেন না। কারণ গ্রামীণ ব্যাংকটা টিকে থাকলে পরে সরকার ওটাকে অধিগ্রহণ করবে, সরকার অধিগ্রহণ করে সরকার ওটাকে চালাবে। ও যত সুযোগ সুবিধে অবৈধভাবে নিয়েছিল না, সব সুযোগ সুবিধে সুদে আসলে তুলে নেওয়া হবে। গ্রামীণ ব্যাংকের উপরে কোনো হামলা করবেন না, কোনো ব্যাংকের উপরেই হামলা করবেন না, কোনো সরকারি বেসরকারি সম্পত্তির উপরে হামলা করবেন না। আপনাদের বুঝিয়ে দিতে হবে ওদের জাত কি আর আপনাদের জাত কি। বাকি যা আছে সে বুঝে নিন, কিন্তু বাস জ্বালানো, দোকান জ্বালানো, দোকান পুড়িয়ে দেওয়া, বাড়ি পুড়িয়ে দেওয়া, এই জিনিসগুলো করে দেশের সম্পত্তি নষ্ট, অনেক সম্পত্তি নষ্ট হয়েছে, অনেক সম্পত্তি নষ্ট হয়েছে, অনেক লোক বেকার হয়েছে। আর বেকারের সংখ্যা বাড়াবেন না। আপনারা সঠিক পথে থাকুন, সঠিক নেতৃত্ব এবার একটা পরিশ্রুত একটা নেতৃত্ব নিয়ে আসছেন আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার উপর আস্থা রাখুন। সেই পরিশ্রুত নেতা নেত্রী যারা আসবেন তারা ক্ষেত্রে স্বনামধন্য, তারা এসে দেশের হাল ধরবেন। পেছনে ভারত থাকবে, 2 বছর লাগবে এই বাংলাদেশকে আবার পুনরায় তার জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে। ততদিন পর্যন্ত আপনারা একটুখানি শান্ত থাকুন, উৎসাহের জেরে এমন কিছু করবেন না যাতে আপনাদের গায়ে জামাত আর হিজবুতির মতো স্ট্যাম্প লেগে যায়। দর্শক, ওয়াকারুজ্জামানের বক্তব্য অনুযায়ী আপনাদের কি মন্তব্য, এবং যারা এইরকম কথা বলে আসলে কি বাংলাদেশের মধ্যে একটা ভয়াবহ অবস্থা সৃষ্টি করবেন সেনাবাহিনী, সেনা অভ্যুত্থান ঘটবে বলে আপনার মনে হয়? দর্শক, শেখ হাসিনা কি আসলেই দেশে ফেরাবেন ওয়াকারুজ্জামান? এই ব্যাপারগুলোর বলতে আপনাদের কি মনে হয় সেটা আমাদের কমেন্টস জানিয়ে দিন। আজকে ভিডিও পর্যন্তই। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন, বন্ধু হয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।